পিডিএফ দেওয়া ছিল। আমি হচ্ছে তোমাদের 1-এর দাগের করিয়েছি, 2-এর দাগ, তারপরে 3-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক, 5-এর স্যার দাগ, 19 থেকে হবে। 6-এর দাগ, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19ও করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, বাকি ছিল এই যে 20, 21, 22, 23, 24 আর 25। এগুলো করেছো না করোনি? স্যার পারিনি কিছু অঙ্ক, 20টা তো একটাও পারিনি। একটাও পারোনি? হ্যাঁ হ্যাঁ স্যার পেরেছি, একটা দুটো পেরেছি কিন্তু 20টা পারিনি। 20টা পারোনি, বাকিগুলো হয়েছে? 21, 22 কোনটা কোনটা কোনগুলো বাদ? কোনটা হয়নি? 20টা হয়নি? 21এরটা করেছি, 22এরটা করেছি। আচ্ছা, 20 হয়নি, 23 হয়নি, 24, 25 আর ট্রাই করা হয়নি, তাই তো? হ্যাঁ স্যার সবগুলোই করেছি, ট্রাই করেছি সবকটাই। আচ্ছা, বাকিরা? কোয়েলি, ঝর্ণা, মিতা, করেছো না একদম করোইনি, দেখোইনি? হ্যাঁ স্যার কয়েকটা করেছিলাম, 20টা হয়েছিল, 20টা 18 ঘন্টা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। দেখো আমি ওই জন্য দিয়ে দিলাম, তোমাদের একটু করতে বললাম, দেখো করিয়ে দিলাম এতক্ষণ, তারপরে যদি না করে করতে হবে অঙ্ক, না প্র্যাকটিস করলে সময় বের করে করতে হবে আবার। আচ্ছা, যাই হোক, তো কি ছিল আমাদের যে দুটি পাইপ এ ও বি দ্বারা একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 ঘন্টা ও 30 ঘন্টায় ভর্তি হয়, ঠিক আছে? আহ, হ্যাঁ, 20 ঘন্টা 30 ঘন্টায় ভর্তি হয়। ট্যাঙ্ক ভর্তি করতে দুটি পাইপ খোলা হলো, কিন্তু যখন চৌবাচ্চাটির 1/3 ভর্তি হলো তখন ছিদ্র হওয়ার ফলে মোট ভর্তি হওয়া জলের 1/3 বেরিয়ে যায়। তবে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? আচ্ছা, যে করেছো তার উত্তর কত হয়েছে? 18 ঘন্টা হয়েছে স্যার। 18 ঘন্টা না, উত্তর তো 16 ঘন্টা হবে। তাহলে ভুল হয়ে গেছে। আচ্ছা, তো দেখি তাহলে কিভাবে হবে। আচ্ছা, কিভাবে করবে? তাহলে প্রথমে বলছে যে এ পাইপ দিয়ে 20 ঘন্টায় ভর্তি হয়, বি পাইপ দিয়ে 30 ঘন্টায় ভর্তি হয়। তাহলে প্রথমটা তো আমরা করতে জানি, শুরুটা আমরা করতে, মানে আমরা করা শিখে গিয়েছি যে এ হচ্ছে 20 ঘন্টা, বি হচ্ছে আমার 30 ঘন্টা। ভালো কথা, কোনো সমস্যা নেই। এদের আমরা লসাগু করবো, লসাগু হবে 60। তাহলে এটা হবে আমাদের 20 3 60। আমরা এতটা বুঝতে পারলাম। এবার বলছি যদি দুটো ট্যাঙ্ক একসাথে খুলে দেওয়া হয় তাহলে ভর্তি হতে কত সময় লাগবে? ভর্তি হতে আমাদের লাগবে 60/3 2 + 3 মানে 3 + 2 মানে 60/5। দুটো পাইপ খুলে দেওয়া হয় 12 ঘন্টায়, তাহলে কি হবে? পুরো ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে। কোনো সমস্যা নেই, 12 ঘন্টায় আমার ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে। কিন্তু কি বলেছে, চৌবাচ্চাটি যখন 1/3 অংশ ভর্তি ছিল, চৌবাচ্চাটি যখন 1/3 অংশ ভর্তি ছিল, হুম, তাহলে তখন ছিদ্রর ফলে মোট ভর্তি হওয়া জলের 1/3 বেরিয়ে যায়। ভালো। 12 ঘন্টা, এটা তো দেখো আমাদের পূরণ হলো, মানে এটা তো আমাদের থাকবেই। যদি ছিদ্র না হতো তাহলে আমার 12 ঘন্টা লাগতো, কোনো সমস্যা নেই 12 ঘন্টা। এবার আমাদের যে ছিদ্র হয়ে গেছে, আমাদের এখানে যে ছিদ্র হয়ে গেছে, তার জন্য আমাদের কি সমস্যা হয়েছে? জলের 1/3 বেরিয়ে গেছে, বুঝতে পারছি। তাহলে জলের 1/3 ভর্তি হতে কত সময় লাগবে? পুরোটা ভর্তি হতে 12 ঘন্টা যদি লাগে, 4 ঘন্টা লাগবে। 1/3 একদম 4 ঘন্টা লাগবে। তাহলে এখানে যোগ করে দিলে কোশ্চেনটা কত দেখুন হবে? হুম। স্যার, এটা কোশ্চেনটা দেখুন যে যে 1/3 ভর্তি হয়েছিল সেই 1/3 হুম। জলের 1/3 বেরিয়ে যায়। এইখানটাতে দেখুন, ওইখানটাতে যে বলছে না, তখন একটি ছিদ্র হওয়ার ফলে মোট ভর্তি হয় জলের, মানে যখন 1/3 ভর্তি হয় তার এক হুম। তৃতীয়াংশ বেরিয়ে যায়। তাহলে তাই এইভাবে কি? স্যার তুমি হলে একটু স্যার বেরিয়ে যায়। লাইনটা বড়। বলছে যখন চৌবাচ্চাটির 1/3 ভর্তি হলো
তখন ছিদ্র হওয়ার ফলে মোট ভর্তি হওয়া জলের 1/3 বেরিয়েছে। জিনিসটা দেখো, মোট স্যার ভর্তি হওয়া জল মোটটাকে আমি আর দেখছি না, তাহলে তো মানে সহজেই বেরিয়ে যায়। 1/3 জলের 1/3 নয়, কিন্তু সহজেই তো, একদম সিম্পলই আছে, সহজই ছিল। ওটাই আমরা একটু তো বেশি এইভাবে একটু বের কম বেশি করেছি, কিন্তু ওইখানটাতে অসম্মান করেছি তো 4 ওইখানটাতে ঘন্টায় আছে। মোটটাকে আর দেখা হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইভাবে করতে আমাদের হচ্ছে 16 ঘন্টা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সিম্পল অঙ্ক। আচ্ছা, নেক্সট, তাহলে পরেরটা বোঝা গেছে তো প্রত্যেকের? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। নেক্সট, অসুবিধা হলে অবশ্যই বলবে। আচ্ছা, বলছে 4টি পাইপ এটা দ্বারা, বলো বলো। অপশন ডি অ্যান্সার। এটা এটা তো আমরা শিখলাম, এটা হ্যাঁ। বলছে 4টি পাইপ দ্বারা একটি জলাধার যথাক্রমে 15, 20, 30, 60 ঘন্টায় ভর্তি হলো। পাইপ গুলোকে একসাথে 8টা, 9টা, 10টা, 11টা খোলা হলো, তার তার জলাধারটি কখন পূর্ণ হবে? কি করেছে উত্তর? স্যার এটা অপশন ডি হবে, 3টের সময়। অপশন ডি হবে 3টের সময়। বাকিদের হয়েছে না হয়নি? বলো, হয়েছে না হয়নি? চেষ্টাই করনি, হয়নি ট্রাই এটা। করনি। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো, আমি অবশ্যই করে দেবো, কেন করবো না। বলছে 4টি পাইপ তার, ভালো কথা। এবার দেখো, এবার আমরা জানি না কটার সময় পূর্ণ হবে। ঠিক আছে, কটার সময় পূর্ণ হবে আমরা জানি না। আচ্ছা, কিভাবে করেছো অঙ্কটা মিতালি, কি করে করেছো? ওর মোট, স্যার ওর মোট কতটা এফিসিয়েন্সি বের করে নিয়েছি। বের একদম, করে নেওয়ার পর হচ্ছে আমি একটা করেছি কি, ওরা তো 8টায় একবার খুলেছে, 9টায় একটা খুলেছে, 10টায়, 11টায়, ওরা তো বন্ধ করছে না কলগুলোকে। একদম। তো বন্ধ করছে না যেহেতু, আমি ওটাকে হচ্ছে নিজের মতো করেছি, 4কে 7 দিয়ে গুণ করেছি, মানে 3 পর্যন্ত অপশন ধরে নিয়ে করেছি। আচ্ছা তো আচ্ছা, ওখান থেকে আমার এফিসিয়েন্সি মিলে গেলে তাহলেই আমার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এদের এফিসিয়েন্সি বের করে নেবে। 15, 20, 30, 60। এটা হচ্ছে আমাদের হচ্ছে, মনে করি এ পাইপ, আমরা মানে বোঝানোর জন্য বলছি, নাহলে দরকার নেই। 4টে পাইপের প্রত্যেকের এফিসিয়েন্সি আমরা পেলাম। প্রথমটার হচ্ছে 4, দ্বিতীয়টা 3, তৃতীয়টা 2, চতুর্থটার 1। এবার দেখো, প্রথমটা 8টায় খোলা হলো, তারপর 9টায় খোলা হলো, 10টায় খোলা হলো, 11টায় খোলা হলো। তাহলে ভেবে দেখো যে এ পাইপটা, মানে যখন ডি পাইপটা খোলা হচ্ছে, তখন কিন্তু তখন কিন্তু মানে যখন ডি পাইপটা খোলা হচ্ছে তখন কিন্তু এ পাইপটা অলরেডি 3 ঘন্টা, 3 মানে ঘন্টা 9টা, হয়ে যাবে। 10টা, 11টা, 3 ঘন্টা সে কিন্তু অলরেডি জল বের মানে ভর্তি করে ফেলেছে। তাহলে আমি যদি ভাবি, অঙ্কটা ভাবলেই হবে যে 11টার সময়, 11টা এম এর সময় কতটা জল ভর্তি হচ্ছে। তাহলে 11টা এম এর সময় দেখো, এই যে প্রথম নল, সে কি করছে, 3 ঘন্টা ধরে ভর্তি হয়েছে। তার মানে তার 12 ভর্তি হয়েছে, 4 3 12। যে বি, সে 9, মানে তোমার হচ্ছে সে কি হচ্ছে তখন, তোমার হচ্ছে 3 2 6 ভর্তি করেছে। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে 11টায় ধরলে হবে না, আমাকে 12টায় ধরতে হবে, কারণ এটাকে 1 ঘন্টা একটু, 12টা পিএম, সরি 12টা পিএম যদি আমি ধরি, তাহলে এ কি হচ্ছে 4 ঘন্টা, মানে আমাদের 4 4 16। এ কি হচ্ছে 3 ঘন্টা, 3 3 9, এ হচ্ছে 2 ঘন্টা, 2 2 4, আর 60, এ হচ্ছে 1 ঘন্টা, মানে 1 ভর্তি করছে। তাহলে 12টার সময় জল ভর্তি হচ্ছে কত, 16 4 20, 20 10 30। তাহলে 60-এর মধ্যে দেখো 30 ভর্তি হয়ে গেছে এই সময়, 12টার সময় 30 ইউনিট ভর্তি হয়ে গেছে। এবার দেখো, 30 ইউনিট ভর্তি হওয়ার পরে আর বাকি থাকছে কত, বাকি 30 ইউনিট রয়েছে। এবার এরা যদি একসঙ্গে খোলা হয় তাহলে কত ইউনিট ভর্তি হবে, 4 3 7 8 9 10। তার মানে আর ভর্তি হতে কতক্ষণ লাগবে, 3 ঘন্টা লাগবে। 30 ভাজিত 10, মানে 3 ঘন্টা লাগবে। তাহলে 12টার পরে 3 ঘন্টা, মানে কটা, 3টা পিএম। বুঝতে পেরেছো না পারোনি, বলো বলো, বুঝতে পেরেছো না পারোনি? না বুঝতে পারলে আমি আবার ভালো করে বোঝাবো। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখো, প্রশ্ন করবে, ঠিক আছে, এতক্ষণ ধরে কেউ 2 বার 4 বার 5 বার জিজ্ঞেস করবে না তোমরা বুঝতে পেরেছো না পারোনি, কারো কিন্তু কোনো যায় আসে না।
আমার মনে হয় তোমাদেরকে বারবার জিজ্ঞেস করার উদ্দেশ্য এটাই, তোমাদের ডাউট থাকলে অবশ্যই বলবে, আর না থাকলেও বলবে না স্যার বুঝতে পেরেছি। তুমি যদি রেসপন্স না করো, মানে কি বলতো, আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পেরেছো না পারো না, রেসপন্স করবে। বলছে দুটি পাইপ দ্বারা একটি জলের ট্যাঙ্ক যথাক্রমে 15 ও 20 ঘন্টায় ভর্তি হয়, তৃতীয় একটি পাইপ দ্বারা 4 ঘন্টায় খালি হয়। তিনটি পাইপ একসাথে যদি 8টা, 9টা আর 11টা এম চালু হয়, তবে ট্যাঙ্কটি কখন খালি হবে? কি করেছো? কত হবে এটাও উত্তর? স্যার অপশন ডি হবে। অপশন ডি, মানে 2টা 40। বাকিদের হয়েছে না কার হয়নি বলো? কার হয়নি বলো? না হয়েছে সবার? স্যার হয়নি। তাহলে দেখো, ভর্তির যেটা সেটা হচ্ছে 15 ঘন্টায় ভর্তি হয়, আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে 12 ঘন্টায় ভর্তি। মনে করলাম এ পাইপ, মানে ফার্স্ট পাইপ, এ পাইপ, বি পাইপ আর সি পাইপ, সে কি হয় 4 ঘন্টায় খালি হয়। ওকে, নো প্রবলেম। তাহলে আমাদের এলসিএম যদি করি, তাহলে কত হবে? 15 কে 15, 15 2 30, 15 3 45, 15 4 60। তার নিচে কিছু হবে না। তাহলে 60 মানে 15 4 60, 12 5 60, আর 4 কত হচ্ছে? 60 হবে 15 4 60। তাহলে এ কি করে? খালি করে, 4 ঘন্টায় ও খালি করে দেয়। তাহলে তিনটি পাইপকে একসাথে 8টায়, 9টায় আর 11টায় চালু করে। তাহলে আমি যদি মনে করি, এখানেও দেখো আমি কনসিডার করছি 12টায়, আমি এখানেও কনসিডার করছি 12টা পিএম। কেন 12টা ধরছি, 11টা ধরছি না কেন 12টা? কারণ এটাকেও 1 ঘন্টা একটু চালু রাখতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না যে ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে। আবার আমি স্ট্যান্ডার্ডাইজ 12 ধরলাম। 12র ক্ষেত্রে 12টার সময় কি হচ্ছে? 12টা হলে তাহলে প্রথম যে ট্যাঙ্কটা ছিল সেটা কি হয়েছে? 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 4 ঘন্টা চলেছে। তারপরে 4 ঘন্টায় মানে তার 16 জল ভর্তি করেছে। দ্বিতীয় পাইপটা 9টা থেকে 10টা, 11টা, 12টা, 3 ঘন্টা, তাহলে 3 5 15টা জল ভর্তি, 15 ইউনিট জল ভর্তি করেছে। আর 12টা মানে এ 1 ইউনিট খালি করেছে, তার মানে -15 জল খালি করলো। তার মানে 12টার সময় জল ভর্তি হয়েছে, ভর্তি রয়েছে কত? 16 ইউনিট ভর্তি রয়েছে। ওকে, তাহলে বাকি জলটা কত রয়েছে? বাকি জলটা রয়েছে 16 থেকে আমরা 60 থেকে 16 বিয়োগ করবো, তাহলে রয়েছে 4, আর এটা আমাদের 4, 44, 44। কোনো সমস্যা নেই, 44, 44 ইউনিট আমাদের জল রয়েছে। এবার আমাদের কাছে সব ট্যাঙ্ক ওপেন রয়েছে, 44 ইউনিট ট্যাঙ্ক রয়েছে, 12টার সময় ছাড়া রয়েছে। তো যদি একসাথে এটাকে ছাড়া হয় তাহলে কত হবে? 15 -9, 4 5 যোগ হলো 9, তাহলে হচ্ছে 6। তাহলে 6 ইউনিট কি হচ্ছে? জলটা খালি হচ্ছে, রয়েছে কত? 44। তাহলে 44টাকে খালি করতে কত সময় লাগবে? 44/6। মানে আমরা যদি ভাগ করি, 6 6 36, 6 7 42, একটু মানে ভুল স্যার, হচ্ছে। স্যার এখানে কি ভুল হচ্ছে? 44 মিনিট ভর্তি হয়েছে, ওখানটা বুঝতে পারলাম না। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। না ঠিকই স্যার হচ্ছে। বলছিলাম কি এই হচ্ছে বলো? 44 মিনিট তো ভর্তি হয়নি এখনো। স্যার, ওর তো এফিসিয়েন্সি 15, মানে প্রত্যেক ঘন্টায় ও 15 করে, এ 9 করে বাড়াবে, 15 করে কমাবে। 15 করে কমাবে একদম। তাহলে কিটা ভুল হচ্ছে বলো তো? উম, দেখি ভাবি। ট্যাঙ্কটা খালি হবে, তাহলে প্রথমে চালু করা হলো। আচ্ছা আচ্ছা, না না, সরি সরি। কি বলতো, ট্যাঙ্কটা তো ভর্তি আছে সেরকম নয় তো। ট্যাঙ্ক ভর্তি আছে একসাথে তো খোলা হয়েছে, তো আমার 60 ভর্তি আছে সেটা তো নয় তো। এক্স্যাক্টলি এটা স্যার তো ওটাই 60 তো বলছি ভর্তি না। আছে সেটা না। হ্যাঁ একদম একদম একদম, সরি আমার এটা ভুল হলো, 60 ভর্তি আছে একদম নয় তো, ঠিকই আছে। 12টার সময় কি হচ্ছে? এটাতে জল আছে 16 ইউনিট, কারণ প্রথমে ট্যাঙ্কটা কিন্তু খালি অবস্থাতেই রাখা হয়েছে। তার মানে 12টা যখন বাজছে তখন কিন্তু তাতে জল আছে 16 ইউনিট জল আছে। ওকে, তাহলে প্রত্যেক ঘন্টায় খালি হবে 6 ইউনিট করে খালি হবে। আছে 16 ইউনিট জল ভর্তি আছে 12টার সময়, আর এক ঘন্টায় 6 ইউনিট করে কিন্তু খালি হবে। তার মানে আমরা ভাগ করবো 16/6। ঠিক আছে, অবশ্যই। তাহলে এটা হবে 2 3-এ কাটলাম, 2 8-এ, মানে 8-এর 3, মানে 3 2 6, 2 2 2 ঘন্টা, মানে 2 ঘন্টা। আর হচ্ছে 2 3-কে 60 দিয়ে গুণ করব,
3 20 মানে 40, মানে 2 ঘন্টা 40 মিনিট, মানে 2টো 40 মিনিট। ওকে, ক্লিয়ার? বোঝা না গেলে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। প্রত্যেকে বুঝতে পেরেছো? বুঝতে না পারলে অবশ্যই বলবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার এই জায়গাটা একবার ডাউট বলুন থাক, না, 16/6টা কোনটা বলো? একবার বলুন না, 16/6টা ভেরি একবার গুড, বলুন। এই তো, একদম একদম নিশ্চয়ই বলবো, কেন বলবো না। দেখো, এই যে ট্যাঙ্কিটা যখন ওপেন করা হলো, যখন এই পাইপ গুলো খোলা হলো, তখন ট্যাঙ্কটা কি ছিল? ট্যাঙ্কটা কিন্তু পুরো খালি ট্যাঙ্ক ছিল। এই ট্যাঙ্কে কিন্তু জল ছিল? খালি ছিল। এবার দেখো, প্রথম ট্যাঙ্কটা আমি যখন এই ট্যাঙ্কটা চালু করলাম, সে কি হচ্ছে 12টা পর্যন্ত সে চলছে। 8টার সময় চালু করা হয়েছে, 12টা পর্যন্ত সে কিন্তু চলছে। তাহলে 4 ঘন্টায় সে কি করছে? 16 ইউনিট জল এখানে দিয়েছে। 16 ইউনিট, এটা পুরোটা জল ধরে 60 ইউনিট, 16 ইউনিট জল সে দিয়েছে। এবার সেই সময়ে আরেকটা ট্যাঙ্ক সে কি করেছে? 15 ইউনিট জল সে দিয়েছে, কারণ সে তাকে 9টায় ছাড়া হয়েছিল। সে 15 ইউনিট জল কিন্তু দিয়েছে। কিন্তু এই যে লাস্ট ট্যাঙ্ক, সেটাকে 11টায় ছাড়া হয়েছিল, সে 12টার সময় কি করেছে? 15 ইউনিট জল কিন্তু বের করে দিয়েছে। তার মানে 12টা যখন বেজেছে, যখন 12টা PM হয়েছে, তখন ট্যাঙ্কটায় জল কত আছে? 16 ইউনিট জল আছে। হ্যাঁ কি না? এবার বোঝা গেছে 16 হ্যাঁ। ইউনিট জল কেন আছে? আচ্ছা, হ্যাঁ। এবার তারপরে কি হয়েছে? এবার কি হয়েছে? 12টার সময় কি হচ্ছে? 3টে ট্যাঙ্ক ওপেন আছে। এবার 3টে ট্যাঙ্ক ওপেন থাকলে কি হবে? প্রথম ট্যাঙ্কটা 4 ইউনিট জল দিচ্ছে, দ্বিতীয়টা বিয়োগ 5 বিয়োগ 4, মানে 6 ইউনিট করে সে খালি করছে। তাহলে এখানে ট্যাঙ্কিতে জল আছে 16 ইউনিট, খালি করছে প্রত্যেক ঘন্টায় 6 ইউনিট। তাহলে কতক্ষণ লাগবে? 16 ভাজিত 6, মানে 2 পূর্ণ 2 3, মানে 2 ঘন্টা 40 মিনিট। তাহলে 12টা থেকে 2 ঘন্টা 40 মিনিট মানে কত? 2টা 40 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, একদম। যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ জিজ্ঞেস করবে যে স্যার বুঝতে পারিনি কিভাবে। অবশ্যই, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার হলে নিজেরা অঙ্ক করতে পারবে, নাহলে করতে পারবে না। নেক্সট, এ ট্যাপ একটি ট্যাঙ্কে 4 ট্যাঙ্ক এ ও বি কে প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে চালু করা হয়, তবে জল তলের উচ্চতা 0.5 মিটার বৃদ্ধি পায়। ট্যাঙ্কের গভীরতা কত? কত হয়েছে উত্তর? স্যার পারিনি এটা। এটা পারোনি। ওকে, এটার অ্যান্সার হবে 2.4 মিটার। ওকে, 2.4 মিটার। কিভাবে হবে আমি করছি। কেউ করেছো? কারো হয়েছে না কারো হয়নি? কেউ করতে পেরেছো? তাহলে বলছে, করতে পারিনি। ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছে এ ট্যাঙ্ক 4 ঘন্টায় ভর্তি করে। ওকে, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে আমি এদের এলসিএম করবো 24। তার মানে এটা হচ্ছে 4 6 24, আর 24 1 24। ঠিক আছে, তার মানে ভর্তি করছে 6 ইউনিট আর খালি করছে 1 ইউনিট। ভালো কথা, সুন্দর কথা। এবার পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। ঠিক আছে, পর্যায়ক্রমে চালু করা ঘন্টায় পর্যায়ক্রমে চালু করার ফলে জলতলের উচ্চতা 0.5 মিটার বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে একটু অঙ্কটা কঠিন নয়, কিন্তু তোমরা হচ্ছে এইরকম টাইপের অঙ্ক আসলে করোনি, সেই কারণে এই অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে জলতলের উচ্চতা 0.5 মিটার বেশি। ঠিক আছে, দেখো কি হয়েছে এখানে, এইদিকে দেখো, যে তাহলে সাপোজ আমি মনে করলাম এই যে ট্যাঙ্কটা আমি মনে করছি যদি 1 ঘন্টা চলে। ঠিক আছে, যদি, সরি 1 ঘন্টা না, 2 ঘন্টা। 2 ঘন্টা হলে পর্যায়ক্রম হবে। প্রথমে আমি কনসিডার করলাম 2 ঘন্টা। কেন 2 ঘন্টা? কারণ আমাদের বলেছে পর্যায়ক্রমে। তাহলে 2 ঘন্টা যদি চলে, তাহলে অ্যাকচুয়াল হচ্ছেটা কি? হচ্ছে +6, হচ্ছে -1। প্রথম ঘন্টায় +6 হচ্ছে, দ্বিতীয় ঘন্টায় -1 হচ্ছে, মানে কত হচ্ছে? +5 হচ্ছে। হচ্ছে টোটাল কত হচ্ছে আমাদের? 24 রয়েছে। তার মানে 2 ঘন্টায় 5 ইউনিট ভর্তি হচ্ছে, আর পুরোটা রয়েছে আমাদের 24। ঠিক আছে, তাহলে 2 ঘন্টায় আমরা যদি জাস্ট কনসিডার করি, তাহলে কত ইউনিট ভর্তি হচ্ছে 2 ঘন্টায়? 2 ঘন্টায় দেখো, তার মানে ভর্তি হচ্ছে কত?
5-এর 24, মানে আমরা উল্টো করে করি, আমি এখানে জাস্ট অংশ হিসাবে বলতে চাইছি 2 ঘন্টায় 5-এর 24 অংশ ভর্তি হচ্ছে। ভালো কথা। এবার এখানে একটা জিনিস দেখো, আমরা যদি মনে করি যে ট্যাঙ্কের গভীরতা, ট্যাঙ্কটা মনে করলাম এটা একটা ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কটা হচ্ছে এইচ মিটার। আমরা তো জানি না ট্যাঙ্কটা হচ্ছে, আমরা মনে করলাম এইচ মিটার। এটা ভেবে দেখো, সেই এইচ মিটারের নিশ্চয়ই 5-এর 24 অংশ ভর্তি হয়েছে, অসুবিধা নেই। এবার সেই জলতলের উচ্চতা বেড়েছে 0.5 মিটার বৃদ্ধি পেয়েছে, 0.5 মিটার বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা এটা বলতে পারি যে এই যে 5-এর 24, মানে এইচ এর যে 5-এর 24 অংশ হয়েছে, পর্যায়ক্রমে চালু করলে জলতলের উচ্চতা এত বৃদ্ধি পায়। কতক্ষণ সেটা বলেনি, একবার চালালাম একবার বন্ধ করলাম, তাহলে একবার চালালাম। স্যার বলো 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 বলছি 2 ঘন্টায় তো 5 ইউনিটই হয়ে, তাহলে 5-এর 24 ধরছে কেন? 2 ঘন্টায় তো 5 5-এর, ইউনিটই আছে। ভেরি গুড, ভালো প্রশ্ন, খুব সুন্দর। এইটা যদি আমি দেখো বলি 24, এটা আমাদের 24 ইউনিট, তাহলে 2 ঘন্টায় ভর্তি হচ্ছে 5 ইউনিট। তাহলে এটাকে আমি যদি এরকম করে ভাগ করি, তাহলে এটা যদি আমাদের 5 ইউনিট হয়, এটা আমাদের 5 ইউনিট হয়, ঠিক আছে? তাহলে 2 ঘন্টায় ভর্তি হচ্ছে 5 ইউনিট, তাহলে পুরোটার এটা কত অংশ? 24-এর 5 নয়? বুঝতে পারছো না পারোনি? ক্লিয়ার হচ্ছে বলো? অংশ ধরলে তো এক অংশ করে, তাহলে 24টা তো ওটা ইউনিট হিসাবেই ধরে নিচ্ছে যে টোটালটা 24, 2 ঘন্টা তো 5 ইউনিটই আসছে, 5-এর 24টা বুঝতে পারছি না। আচ্ছা, আমি এটাকে অংশ, এখনো আমি বুঝছি না। হ্যাঁ এটাকে ফ্র্যাকশন, আমি আবার বলছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অবশ্যই প্রশ্ন করবে এইভাবে। সাপোজ আমি মনে করলাম তোমাকে আমি টোটাল হচ্ছে 50টা চকলেট দিলাম, ঠিক আছে? 50টা চকলেট দিলাম, খুব ভালো করে বুঝে, 50টা চকলেট দিলাম। সেই 50টা চকলেটের তোমাকে বলা হলো তোমার বন্ধুকে 10টা চকলেট দিতে হবে। তার মানে আমরা যদি এই জিনিসটাকে ভাবি, এটা এই টোটালটা হচ্ছে 50টা চকলেট, বন্ধুকে দিয়েছো 10টা চকলেট, তাহলে কত অংশ দিয়েছো? 10-এর 50 হবে? বুঝতে পারছো না পারো? 10-এর 50 হবে তো? হুম। তাহলে এখানেও বাবা তোমার 24টা কি, পুরো যে আমাদের যে ট্যাঙ্কটা, সেটা 24 পুরোটা, সেই 24-এর 5 অংশ ভর্তি হচ্ছে 2 ঘন্টায়, হচ্ছে তো? 2 ঘন্টায় 5 ইউনিটটা ভর্তি হচ্ছে, তাহলে 5 ইউনিট মানে কত অংশ ভর্তি হচ্ছে? টোটালটা 24, তার 5 ইউনিট ভর্তি হচ্ছে, তাহলে কত অংশ? 5-এর 24 নয়? এবার বোঝা গেল না গেল না? হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার আছে? বোঝা যাচ্ছে? একদম বুঝে বলবে, হ্যাঁ একদম, যতক্ষণ না বুঝতে পারবে প্রশ্ন করবে, ঠিক আছে? যতক্ষণ না বুঝতে পারবে প্রশ্ন করবে, নিশ্চয়ই স্যার বলো। এখানে 2 ঘন্টাটা কেন ধরলেন একবার বলে দিন। আচ্ছা, কোনটা দেখে ভেরি আপনি গুড, বুঝলেন যে 2 ঘন্টা ভেরি ধরতে গুড, হবে? 2 ঘন্টা, ভেরি গুড। বলেছে বাবা পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে মানে একবার এ চালালে একবার বি চালালে, তাহলে একবার এ যদি চালাও তার জন্য 1 ঘন্টা, আবার যদি বি চালাও তার জন্য 1 ঘন্টা, তাহলে পর্যায়ক্রম হতে গেলে অন্তত তো আমার 2 ঘন্টা দরকার হবে। একবার এ চলবে একবার বি চলবে, এবার ক্লিয়ার হলো কেন 2 ঘন্টা ও, ধরবো? আচ্ছা আচ্ছা। ওকে, যা ডাউট হবে এরকম প্রশ্ন করবে, ভেরি গুড। তাহলে 2 ঘন্টা আমার 5-এর 24 অংশ, আশা করি ক্লিয়ার হলো। এবার তাহলে 5-এর 24 অংশে তাহলে ভর্তি বেড়েছে কত? 0.5। তাহলে আমরা বলতে পারি টোটাল উচ্চতা যদি এইচ হয়, তার 5-এর 24 মানে 0.5 মিটার। তাহলে এইচ সমান কত হবে? এইচ সমান 0.5 মানে হাফ গুণিত 24 ভাজিত 5, তাহলে সেটা হবে 12/5। 12/5 মানে কত? 5×2 = 10, 2 পূর্ণ 2-এর 5 মিটার। মানে এটা হচ্ছে এবার এটাকে আমরা যদি ফ্র্যাকশন করি 2.4 মিটার, 5×4 = 20, 4 মিটার। বলো বুঝতে পারলে না পারলেন? নাকি এই লাস্টের ব্যাপারটা গন্ডগোল হলো? শেষটা না স্যার বুঝতে বুঝতে পেরেছো কি পেরেছি। হলো? ওকে, যতক্ষণ ডাউট হবে অবশ্যই জিজ্ঞেস করবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, লাস্ট 25-এটা করেছো না? এটা করোনি? খুব কঠিন ছিল। দুটি পাইপ যৌথভাবে 6 ঘন্টায় খালি করে, এটা করেছো না করোনি? এটা সহজ ছিল, না দেখে ভয় করোনি অঙ্ক এত বড় দেখে? এটা হচ্ছে 9 ঘন্টা হবে। কিভাবে হবে দেখো, এটা সহজে হয়ে যাবে, এটা বেশি কিছু নেই। বলছে দুটি জল বের করার পাইপ যৌথভাবে এ এবং বি যৌথভাবে একটি ট্যাঙ্কে 6 ঘন্টায় খালি করে। খালি করার সময় পাইপ দুটি একসাথে কাজ করে।
ট্যাঙ্কটি প্রথমে অর্ধভর্তি থাকে এবং প্রতিটি বের করার নল খোলা ছিল। 1 ঘন্টা পর একটি জল ভর্তি করার নল এক্স খোলা হলো। যদি ভর্তি করার নল খালি চৌবাচ্চাকে 4 ঘন্টায় পূর্ণ করে, তবে এখন কত সময়ে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হবে? ঠিক আছে, তাহলে দেখো ভর্তি করছে, 6 ঘন্টায় পূর্ণ করছে, 6 ঘন্টায় 4 ঘন্টায় পূর্ণ করছে, 6 ঘন্টায় খালি করছে। তাহলে সুন্দরভাবে এদের হচ্ছে এলসিএম করে নেবো। 4 আর 6 মানে 12, 4 3 12, 6 2 12, তাহলে 2 ইউনিট। ঠিক আছে, এবার হচ্ছে ট্যাঙ্কটা ভর্তি হতে এবার বলছে কত সময় লাগবে। আমাদের দেখো ইউনিট পেয়েছি 12। এবার এবার এখানে একটা ট্রিক আছে যে তোমার ট্যাঙ্কটি ভর্তি হতে যদি 1 ঘন্টা পর একটি জল ভর্তি করার জন্য এক্স নল খোলা হলো, তাহলে সময় যদি মনে করি ট্যাঙ্কটা হচ্ছে ঘন্টা সময় লাগে, আমি এটা ধরে নিচ্ছি ঘন্টা, তাহলে ঘন্টা 1 ঘন্টা পর বলছে মানে 1 ঘন্টা কম। ঠিক আছে, 1 ঘন্টা কমিয়ে দিলাম। সেটা কত? এই ট্যাঙ্কটা যেটা ভর্তি করছে তার মানে হচ্ছে বাই 4, আর যেটা হচ্ছে খালি করছে, এটা ভর্তি করছে আর খালি করছে মানে A/6, এটা সমান কি হচ্ছে? হাফ, অর্ধেক। এটা কি করছে যে অর্ধেক ভর্তি থাকে, তাহলে ট্যাঙ্কটা প্রথমে অর্ধেক ভর্তি আছে এবং প্রতিটি নল খোলা ছিল। তাহলে মনে করলাম যে 1 ঘন্টা পরে নলটা খোলা হলো, তার মানে 1 ঘন্টা পরের জন্য যতক্ষণ সময় লাগবে 1 ঘন্টা কমিয়ে দিতে হবে। A-4 মাইনাস A/6 সমান হাফ, মানে অর্ধেকটা খোলা ছিল। এবার এখান থেকে এর ভ্যালু বের করো। দেখো 12, তোমার 4 3 12, 3A-3 - 2A সমান হাফ। তাহলে এটা হবে A-3/12 সমান হাফ। A-3 সমান হচ্ছে তোমার 12/3 6। এ সমান 6 3 9। ঠিক আছে, 9 ঘন্টা। ঠিক আছে, এটা বিশাল কিছু কঠিন ব্যাপার না, শুধু এখানে এই জিনিসটা একটু বুঝতে হবে। এখানে শুধু বোঝার ব্যাপারটা এটাই আসল ব্যাপার, আর কিছু নেই। এখান থেকে আমরা 12 বের করলাম। 12টা আমাদের কোথায় লাগছে? 12টা আমাদের এই যে এখানটাই লাগলো, যে আমাদের 3 ইউনিট ভর্তি করছে, 2 ইউনিট মানে 4 যেটা আছে 4-এ ভর্তি করছে আর 6 খালি করছে। কিন্তু এক্ষেত্রে ট্যাঙ্কিটা আমাদের ভর্তি আছে হাফ। ঠিক আছে, হাফ ভর্তি আছে, তাহলে 6 ভর্তি আছে। A-1/4 A-6 সমান হাফ, হাফ ভর্তি আছে। ওকে, তাহলে বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার। স্যার এখানে 12টা না বের করলেও তো হতো, তাই না? হ্যাঁ, এটা না বের এটা তো কিছু লাগছে না কোথাও। করলেই হয়ে যাবে, দেশি পদ্ধতিতে করলেই হয়ে যাবে, অসুবিধা নেই। এখান থেকেই লাগতো, এইভাবে হয়ে যাবে। বুঝে গেল? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তারপরে আমাদের হচ্ছে হয়েছিল 90 পর্যন্ত আমি করে দিয়েছি, তাই তো? আচ্ছা, বাকিগুলো করেছো না করোনি? করতে দিয়েছিলাম, বলো করেছো না করোনি বলো। স্যার হয়নি। হ্যাঁ কি না বলো। না স্যার। উত্তর নেই মানে কেউই ট্রাই করোনি? ট্রাই করোনি? মিসলেনিয়াস সেট দিলাম যে তোমাদের, কেউ ট্রাই করোনি? আচ্ছা, ঠিক আছে, করো তাহলে। প্রথম অঙ্কটা কি বলেছে? বলেছে চিনির দাম যদি তোমার হচ্ছে 10% কমে যায়, তাহলে এক ব্যক্তি 90 টাকা পূর্বাপেক্ষা 1 কিলোগ্রাম চিনি বেশি ক্রয় করতে পারে। তাহলে প্রতি কিলোগ্রাম চিনির বর্তমান মূল্য বলো, করে বলো কত হবে?
এত কঠিন অঙ্ক? দেখো, সিম্পল অঙ্ক। বলছে চিনির দাম 10% কমে গিয়েছে। তাহলে যদি মনে করি আগে চিনির দাম যদি 100 টাকা থাকে, চিনির দাম যদি আগে 100 টাকা থাকে, তাহলে এখন চিনির দাম কত টাকা হয়েছে? 90 টাকা। এখন চিনির দাম 90 টাকা হয়েছে। তাহলে একটা জিনিস বলো, তার কত টাকা সাশ্রয় হচ্ছে, মানে সে কত টাকা সেভ করতে পারছে, তার কত টাকা সেভিংস হচ্ছে। তাহলে যখন চিনির দাম 100 টাকা ছিল, তাহলে এখন 100 টাকায় সে যখন চিনি কিনতো, তখন এখন সে 90 টাকায় সে কিনছে, 90 টাকায়। তাহলে 90 টাকায় সে যদি চিনি কিনে, আগে 100 টাকায় যেটা কিনতো এখন 90 টাকায় সেটা কিনছে, তার মানে সে কত টাকা সেভ করছে। দেখো কত কত পার্সেন্ট দাম কমেছে, 10% দাম কমেছে। 90 থেকে 100, 100 থেকে 90, মানে 10% দাম কমেছে, কোনো কিছুর দাম 10% কমেছে। তাহলে এখন 90টা, কোশ্চেনটা কি বলছে, তাহলে এখন 90 টাকায় সে পূর্বাপেক্ষা 1 কিলোগ্রাম চিনি বেশি হবে। তাহলে আগে 90 টাকায় যত কিন্তু, এখন সে সেভ করবে কত টাকা? 9 টাকা। 90 টাকা 10%, 9 টাকা সেভ করবে তো, নাকি? না বুঝতে পারোনি বলো? আগে হ্যাঁ স্যার। চিনির দাম যখন 100 টাকা ছিল, এখন 90 টাকা হয়ে গেছে, তাহলে 90 টাকায় সে যদি কোনো জিনিস কেনে, তার 10% সেভ হচ্ছে, তার মানে সে এখন 9 টাকায় কিনছে। তার মানে এখন 1 কেজি চিনির বর্তমান মূল্য কত টাকা? প্রতি কিলোগ্রাম চিনি তাহলে বর্তমান মূল্য কত টাকা? বর্তমান মূল্য কত টাকা বলো? কত টাকা হলো? স্যার 9 টাকাই হবে। 9 টাকাই হলো, এই তো সোজা কথা। চিনির বর্তমান মূল্য এখন 9 টাকা, অসুবিধা কি আছে? আর যদি বলে পূর্ব মূল্য কত টাকা ছিল, আগের মূল্য কত টাকা ছিল? এত কঠিন লাগছে? আগে 100 টাকায় কত কিনতে পারতো? 10 টাকা। 10 টাকা। আরে বাহ, 10 টাকা ছিল, তারই তো 10% হ্যাঁ কমে হ্যাঁ 9 টাকা। হ্যাঁ স্যার। সিম্পল অঙ্ক। বর্তমান মূল্য বললে 9 টাকা, আর পূর্ব মূল্য বললে 10 টাকা। 10 টাকা হচ্ছে পূর্ব মূল্য। খুব কঠিন ছিল অঙ্কটা? না স্যার। শুধু কঠিন ভাবে ভাবছো, সেই জন্য অঙ্কটা হলো না। আচ্ছা, তারপরেরটা দেওয়া ছিল, কেউ দেখো যে এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 32 টাকা লাভ হলো। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল বলো? ঝটপট করো, 30 সেকেন্ড সময় দিচ্ছি, করো। খুব সহজ অঙ্ক। আর হলো না? অঙ্ক সহজ আছে, করা উচিত এটা। মিসলেনিয়াস স্ট্যান্ডার্ডের অঙ্ক না, অনেক সহজ স্ট্যান্ডার্ডের অঙ্ক, করা উচিত। আর হলো না? আচ্ছা, এত সহজ অঙ্ক ছিল। তাহলে আমাকে বলতে হবে। দেখো, মোট চিনির 3/5 অংশ 15% লাভে বিক্রি করলো, আর বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে মোটের ওপর তার 32 টাকা লাভ হলো। তাহলে সিম্পলি একটা জিনিস ভেবে দেখো, ঠিক আছে? সিম্পলি একটা জিনিস ভাবো, আমি মনে করলাম দ্রব্যটার ক্রয় মূল্য ছিল X টাকা। সিম্পলি ভাবো,
এক্স টাকার 3/5 অংশ মানে 3x/5, সে 15%, এই টাকার উপরে 15% লাভ হলো, 15% লাভ হলো। ভালো কথা। বাকি অংশ কত? 2x/5, সেটা কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো? 10% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে এটা সমানই তো 32। এটাকে সলভ করো দেখি x সমান কত হচ্ছে। দেখো উত্তর হয়ে যাবে সিম্পল। ঝট করে সঙ্গে সঙ্গে 100 কাটবে না, এটাকে সিম্পলি দেখবে কিভাবে। 5 3 15 কিভাবে সলভ করতে হয় দেখো। 5 3 15, 5 2 10, ঠিক আছে। আর কাটবে না, 100 আছে, কাটবে না। তাহলে এটা হচ্ছে কত? 9x মাইনাস 2 দিয়ে 4x। দুজনের নিচে 100 ছিল, তাহলে পাশে গুণ করে দিলে করলো 3200। তাহলে 5x সমান 3200, x সমান 5 6 30, 640। কঠিন ছিল অঙ্কটা? ওটা কি কঠিন ছিল? খুবই সহজ ছিল। এবার যে ট্রাইও করলে না, আর এখন টাইম দিলাম এখনো করলে না। এগুলো যদি করতে না পারো তাহলে কিন্তু সমস্যা আছে, এক্সামে করতে পারবে না অঙ্ক। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, এটা একটু কঠিন বলবো না, একটু আছে। এক ব্যক্তি তার 14, 20 এবং 10 বছরের 3 পুত্রকে 25,300 টাকা এমন ভাবে ভাগ করে দিল, 3 পুত্রের প্রত্যেকে 18 বছর বয়সে সাবালক হলে 5% সুদের হারে সুদ সমেত একই টাকা পাবে। ব্যক্তি মধ্যম পুত্রকে কত টাকা দিয়েছে? এটা পারবে না, আমি করে দিচ্ছি, ঠিক আছে দেখো করে দিচ্ছি। ছোট করছি, মানে এখানে হচ্ছে এটা ছোট করছি, আমি নিচে করছি কারণ এটা একটু বড় হবে। দেখো কিভাবে, দেখো সিম্পল ব্যাপার। 93 করছি, ঠিক আছে। দেখো কিভাবে করবে। যে 14 বছরের আছে সে কত বছরের জন্য টাকাটা পাবে? তার কাছে কত বছরের জন্য? 4 বছরের জন্য। 4 বছরের জন্য। এবার মনে করলাম 100 টাকা করে, তাহলে প্রথম যে বড় ব্যক্তি সে কত পাবে? তার অংশ কনসিডার করলে পাবে 1/100 প্লাস। সে কত? 4 বছর, 14 বছর থেকে সে কত? তাহলে হচ্ছে 5%। দেখো প্রত্যেকেই দেখো 5% পাচ্ছে। 100 প্লাস 5 ইন্টু 18 মাইনাস 40। এটা কেন হলো? আমি এটা কেন করলাম বলবে স্যার এটা কি হলো? এটা কারণ হচ্ছে 5% মানে 5/100, আর এটা সময় PRT/100। তাহলে আমরা যদি সেটাকে কনসিডার করি PRT/100, তাহলে দেখো সেটা হয়ে যাবে 1/1 প্লাস 5। এটা হচ্ছে সুদের হার 5/100। একের সাথে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে এটা, ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে এই জায়গায় এটাকে আমি অনুপাত হিসেবে কনসিডার করতাম। আমি মনে করলাম প্রত্যেকে 1 টাকা করে দিচ্ছে, ঠিক আছে, অনুপাতে আমি কনসিডার করবো। তাহলে এটা হচ্ছে সময় হলো 18 মাইনাস 14, সময় হলো 5/10, মানে সুদের হার হলো, আর 100 হচ্ছে টাকা হলো। তাহলে এটা হচ্ছে বড় ছেলে। মেজো ছেলে কত পাবে? মেজো ছেলে পাবে 1/100 প্লাস 5 ইন্টু 18 মাইনাস 12, 12 বছরের ছেলে। আর ছোট ছেলে পাবে 1/100 প্লাস 5 ইন্টু 18 মাইনাস 10, তাহলে সে 10 বছরে রাখা হয়েছে। এবার এটা তুমি ক্যালকুলেশন করো, নিজেরা ক্যালকুলেশন করো, দেখবে আস্তে আস্তে বুঝতে পারবে। তাহলে এটা কত হবে? 1/100 প্লাস, তাহলে এটা কত হবে? 4 5 4 20। এটা হবে 1/100 প্লাস 100/1 প্লাস তোমার 6 5 30। আর এটা হবে 1/100 প্লাস 8 5 40। মানে আমরা যদি এটাকে করি অনুপাত করি তাহলে এটা হবে 1-এর 120, 1-এর 130, 1-এর 140, ঠিক আছে। এটা একটু লেন্দি অঙ্ক, এবং আশা করবে এরকম লেন্দি অঙ্ক কিন্তু গোটা 5 সাথে থাকবে অবশ্যই। মিসলেনিয়াস পরীক্ষায় গোটা 5 সাথে লেন্দি অঙ্ক থাকবেই, তুমি যতই ভাবো তোমার থাকবেই। ওকে,
এবার এটাকে ভগ্নাংশ থেকে আমাদের অনুপাত করতে গেলে কি করতে হয়, এদের লসাগু দিয়ে গুণ করতে হয়। তাহলে লসাগু হচ্ছে 120, 130 আর 140। এদের আমরা যদি লসাগু করি তাহলে কত হয়, প্রথমে একদম 10 দিয়ে করবো, 10 হলে 12, 13, 14, আর কিছু যাবে না। এবার 12, 13, 14 কে গুণ করলে কত হয়, তোমার হচ্ছে 13 × 12 মানে হচ্ছে 12 3 36, 36 3, 156, আর এর সঙ্গে 14 গুণ হবে। 14 গুণ করলে 6 4 24, 4 রয়েছে 2, 5 4 20, 22 33, 2, 6, 6 1 6, 5 1, মানে এটা হয়ে যাবে তোমার 4 8 1 2, 2148। ঠিক আছে, তাহলে প্রত্যেককে 2148 দিয়ে গুণ করবে। বলবে স্যার এত কঠিন কি করে করবো, কিছু করতে হবে না, সিম্পলি ভাবো প্রত্যেকটার আমি উপরে 2148 দিয়ে গুণ করেছি, তাহলে এটা 2148 বাই এটা 2184, 2184 বাই এটা। তাহলে প্রত্যেকেরই উপরে এটাতে গুণ করি, এলসিএম দিয়ে আমরা গুণ করতে পারি, গুণ করলে তো এটা সমান থাকবে। তাহলে 2184 বাই 120। বলবে স্যার কি করে হবে, কিচ্ছু নয়, ভেবে দেখো এই যে গুণটা হলো 2184, এর মধ্যে কি 12, 13 আর 16 গুণ আছে। তাহলে 12, 13 আর 16 যদি গুণ থাকে, তাহলে এর মধ্যে আমি এটাকে যদি 12 120 দিয়ে ভাগ করি, তাহলে এটা কত হবে, 10 বাদ চলে যাচ্ছে, 10 বাদ চলে গেলে এটা কত কত হবে, 12 যদি বাদ চলে যায় তাহলে এখানে পড়ে থাকবে কত, যেটাই বলো। আচ্ছা সরি, আমি একটু ভুল করলাম, একটু ভুল হয়ে গেছে গো, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। লসাগুটা এখানে 2 আরেক, দিয়ে যেত না? হ্যাঁ 2 দিয়ে যেত, তোমরা কেউ বলোনি কেন বাবা, আমিও খেয়াল করি। 2 6 12, 13, 2 7 14, ঠিক আছে, তুমি তাই বললে, একটু এত বড় হওয়ার কথা নয়। আচ্ছা 13 7 91 আর 6 দিয়ে 12, 12 1 12 2 হাতে রয়েছে 1, 12 9 108, 109, তাই তো, ঠিক আছে তো, 12 1 12 2 হাতে রয়েছে 1, 12 9 108 তো, 109, ঠিক আছে। তাহলে 1092, তার মানে প্রত্যেকে ভাগ হবে 1092, 1094 দিয়ে, 1092, 1092, 1092। মানে ভুল হলে কিছু একটা বলবে, কি বলতো পেন ট্যাপে করলে ওই সময় সবসময় নজর থাকে না এখানে। তাহলে এবার মনে হবে স্যার অনেক কঠিন আছে, কিছু নয়, দেখো 1094 থেকে তুমি হচ্ছে এটা ভাগ করছো, তাহলে দেখো 120 ভাগ করছো মানে 12 আর 10 ভাগ করছো, তাহলে প্রথমটায় তুমি ভাবো এখান থেকে এই 10 2 আর 6 12, তাহলে কত হচ্ছে, 13 আর 7 রয়ে যাচ্ছে, তাহলে এটা 91 হবে। জিনিসটা বুঝো, বুঝতে পারছো না পারোনি কি বলতে চাইছি? না স্যার, আবার রিপিট করুন। হ্যাঁ, এইটা আমার 1094 হলো। এবার দেখো 1094 এর মধ্যে কি আছে, 10 2 6 13 7, এরা মিলে 1094 হচ্ছে, তাকে আমি 120 দিয়ে ভাগ করছি। 120 মানে কি, 6 2 আর 10 বাদ চলে যাবে, কাটাকাটি, তাহলে পড়ে থাকবে কত, 13 আর 7, 13 7 91, বোঝা গেল। এবার 113 যদি হয় তখন কি হবে, 13 আর 10 বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 2 6 আর 7, মানে 6 দিয়ে 12, 12 7 84, ঠিক আছে। তারপরে 140 মানে 14, মানে 2 আর 7 বাদ চলে যাচ্ছে, 7 বাদ 2 7 আর 10 বাদ চলে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, 13। হ্যাঁ 13, হ্যাঁ 13 আর 6, 13 6, 13 6 78। ক্লিয়ার না, ক্লিয়ার না বল, বুঝতে পারছি, খুব কঠিন লাগলো, হলো। তাহলে মধ্যম ব্যক্তির অংশ কত, 84 বাই, এবার এটা যোগ করো, মানে 91 প্লাস 84 প্লাস 78, অংশীদারি কারবারের ব্যাপারটা, তাহলে যোগ করলে কত হবে, 1 5, মানে 4 কে 5, এটা মানে হচ্ছে 3, ঠিক আছে 3, আর হচ্ছে তোমার হাতে রয়েছে 1 10 18, 18 সাথে 25, তাহলে 84 বাই 253। এবার দেখো কত টাকা দিয়েছিল, দেখো 253, দেখো মিলে যাচ্ছে এর সঙ্গে, 253, দুটো শূন্য, দুটো শূন্য ছিল, দুটো শূন্য ছিল, তার মানে কেটে কাটাকাটি হয়ে গেল, দেখো কত হচ্ছে, 8400। বলো বুঝতে পারো না পারো না?
বোঝা গেল অঙ্কটা? ব্যাস। কিন্তু এত দেখো এবার সরল সুদের অঙ্ক কিন্তু হচ্ছে কিন্তু অংশীদারি আর অনুপাতের অংশীদারি নিয়মে। কারবার দিয়ে, একদম সুদের অঙ্ক মনে হবে কিন্তু এটা অংশীদারি কারবারের অঙ্ক, কারণ এখানে সময়ের ভাগ দিয়েছে। ঠিক আছে, আচ্ছা 94টা পারবে তো? চক্রবৃদ্ধি সুদের হারে 500 টাকা কত বছরের সুদে আসলে এত টাকা হবে? নাকি চক্রবৃদ্ধি সুদ একদম জানো না? স্যার চক্রবৃদ্ধি সুদ শেখানো হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি তোমাদের করাবো, চক্রবৃদ্ধি সুদটা করাবো এরপরে। আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি একটু, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের হচ্ছে ফর্মুলা কি, যে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n সুদ আসলে হয়। যেমন সরল সুদের ক্ষেত্রে, আচ্ছা আমি একটু বলেই দিচ্ছি, অসুবিধা নেই। দেখো সরল সুদের ক্ষেত্রে কি হয়, কোনো কিছু সুদের ক্ষেত্রে পি হয় আসল, আর হয় সুদের হার, টি হয় সময়। কি সূত্র হয় সরল সুদের ক্ষেত্রে? পি আর টি বাই 100, এটা আমাদের সুদ বেরোয়, ইন্টারেস্ট। তাহলে সুদে আসল মানে কি? পি প্লাস পি আর টি বাই 100। এটা জানি তো, না জানি না বলো? সুদ হ্যাঁ আসল স্যার এটা জানি। এটা আমরা জানি, কোনো অসুবিধা নেই। এবার আমি আরো ভালো করে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ হয় পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, মানে একই জিনিস, পি আসল আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে কত বছর, মানে এখানে যেমন টিটা সময়, এখানে এন হচ্ছে কত বছর। তাহলে এখানে বলছে সুদে আসলে 625.50 হবে, মানে সিম্পলি +10%, মানে 10/100 কত বছর সেটা আমরা জানি না, আমাদের বছরটা জানি, তাহলে সেটা হচ্ছে এন মনে করলাম, সমান হচ্ছে 665 হচ্ছে। এবার এটা কি হবে, শূন্য শূন্য কেটে যাবে, তাহলে এটা হবে 550 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার n সমান এটা হবে। এবার কি হবে, এটাকে তোমাকে বের করতে হবে, তার মানে এটা সমান, এবার আমরা লিখতে পারবো এখানে অর হলো এটা, তাহলে এটা অর সমান হবে, তাহলে 11/10 হোল টু দি পাওয়ার n মানে কত, 665.50/500। বলো এই যে আমি এতটা করলাম, এতটা বুঝতে পেরেছো না পারো? সুদের কিছু বোঝার হ্যাঁ দরকার নেই, স্যার আমি যে বুঝতে পেরেছি সলিউশনটা করছি, এতটা। বুঝতে পেরেছো তো? ব্যাস একদম। এখন শুধু মেথডটা বুঝে নাও বাবা, আমি সলিউশন পরের দিন আমি ভালো করে বোঝাবো যে সুদ, সরল সুদ কিভাবে হয়, কেন হয়, কি দরকার, আমি পুরো একদম থিওরিটিক্যালি বুঝিয়ে দেবো, তারপর আর কোনো ডাউট থাকবে না। যেখানে শূন্যটা উঠালে নিচে দুটো শূন্য বাড়বে, জানি আমরা, শূন্য শূন্য কাটলো, এবার আমি এখানে কাটবো 5, হচ্ছে 1000, এটাকে আমি 5 দিয়ে কাটবো, 5 একে 5, 5 3 15, 5 3 15, আর হচ্ছে 5 একে 5, তাহলে 1331/1000। এবার দেখো 11/10 হোল টু দি পাওয়ার n আছে, এটা বাবা কারো একটা কিছু হবে, এটাও দেখো 11/10 কিছু হবে, কিউব হবে, 11-এর কিউব 1331, আর 10-এর কিউব বাবা 1000 হবে। বলবে স্যার কি করে হবে, 11 11 121 হয়, 121কে 11 দিয়ে গুণ করে বাবা কত হবে, 1 3 3 একই হবে, হয়তো? তার মানে এখান থেকে আমরা দুদিক কম্পেয়ার করে বলবো যে n = 3। কঠিন লাগলো অঙ্কটা? না বুঝতে স্যার পারলে না অঙ্কটা পারলে না? কঠিন নেই কিন্তু ক্যালকুলেশনটা ক্যালকুলেশন আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। আমি পুরো নেক্সট ডে ক্লাসে আমি চক্রবৃদ্ধি সুদটাই পড়াবো, সেখানে আমি পুরো বুঝিয়ে দেবো চক্রবৃদ্ধি সুদ কেন হয়, কি লাভ হয়, চক্রবৃদ্ধি সুদের জন্য তুমি ব্যাংকে টাকা রাখলে কত বেশি টাকা তুমি রিটার্ন পাবে, আমি সব বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো একদম ইকোনমি উইথ ম্যাথমেটিক্স বুঝিয়ে দেবো, তারপরে দেখবে কোনো ডাউট থাকবে। ক্লিয়ার হলো এটা হ্যাঁ স্যার। সলিউশন, মানে আমি, ঠিক আছে। Okay. এবার আমাদের হচ্ছে 95, দেখি কি বলছে। আচ্ছা বলছে 8 টাকা কেজি দরের এক প্রকার নুনের সাথে 11 টাকা কেজি দর অপর 11 টাকা কেজি দরের অপর এক প্রকার নুন 1:2 অনুপাতে মেশালে মিশ্রিত নুনের প্রতি কেজির দাম কত? বলো এটা করে দাও। 10 টাকা। 10 টাকা, একদম সহজ উত্তর, কিছু নয়। আগে বুঝতে পেরেছো না হয়নি?
না হলেও লজ্জা পাওয়ার কিছু নেই, বলবে না স্যার হয়নি। লজ্জা কিসের? বাকিদের হয়নি? না স্যার। ভেরি গুড, লজ্জা পাবে না একদম, ঠিক আছে। কি বলেছে? প্রথমটা বলেছে 8 টাকা কেজি দরের নুন, দ্বিতীয়টা বলেছে 11 টাকা কেজি দরের নুন, 1:2 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে মনে করি প্রথমটা 1 কেজি নেওয়া হয়েছে, দ্বিতীয়টা 2 কেজি নেওয়া হয়েছে, স্বাভাবিক। তাহলে প্রথমটা যদি 1 কেজি নেওয়া হয় কত টাকা হচ্ছে? 8 টাকা, অসুবিধা নেই। দ্বিতীয়টা 2 কেজি মানে 11 × 2 = 22 টাকা, ক্লিয়ার? তাহলে কত টাকা হচ্ছে? 30 টাকা। এবার বাবা এই যে 30 টাকায় কত কেজি নুন নেওয়া হচ্ছে? প্রথমটার দেখো 1 কেজি, আর দ্বিতীয়টার দেখো বাবা 2 কেজি। তাহলে কত কেজি? 30 টাকা 3 কেজি। তাহলে সমান কত হচ্ছে? 30/3 মানে 10 টাকা প্রতি কেজি। ক্লিয়ার হলো না হলো না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিছু নয়, একদম সহজ জিনিস, ঠিক আছে। অঙ্ককে একদম সহজ ভাবে ভাববে, কোনো অসুবিধা নেই। প্রথমটার 1 প্রকার মানে 1 কেজি মনে করলাম, 8 টাকার 1 কেজি তুমি নিচ্ছ, তাহলে 8 টাকার জিনিস। দ্বিতীয় প্রকার 11 টাকার 2 কেজি নিচ্ছ, মানে 22 টাকা, তার মানে বাবা আমার 30 টাকা, কিন্তু নিয়েছো ক কেজি বাবা? এর 1 কেজি, এর 2 কেজি, মিলে 3 কেজি। 30 টাকা 3 কেজি, ব্যাস 10 টাকা/কেজি, হয়ে গেল, গল্প শেষ। ক্লিয়ার? হ্যাঁ বোঝা গেল? স্যার। ওকে। পরেরটা বলছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 32 মিটার বৃদ্ধি পায়, তাহলে বাগানের প্রস্থ কত? কি হবে বল? ছ মিটার। 6 মিটার। বাকিদের কি বলছো? আচ্ছা বাবা, 6 মিটার কি করে হলো বলো? স্যার আমি বলো না, বর্গাকার বলো বলো। স্যার আমি বর্গাকার ভাবে করে দিয়েছি, ওই জন্য 6 মিটার বলে। ও, আয়তকার দেখ। আচ্ছা তাহলে দেখো, দেখে আরেকবার করো। ভুল হলেও কখনো বলবেন না স্যার ভুল হয়ে গেছে লজ্জা পেয়েছি, কিচ্ছু না, ভুল হবেই। ভুল যতক্ষণ না হবে ঠিক হবে কি করে? দেখো তোমরা অনেক কিছু ভাবছো, কিন্তু ভাবাভাবির কিছু নেই, একদম আতিপাতি একটা ব্যাপার। যেতে করার কিছু নেই, 32 বর্গমিটার আছে, দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পেয়েছে, সোজা ভাগ করে দিবে, 8×4 = 32, উত্তর হয়ে যাবে 8। বলবে না স্যার এরকম তো কিছু বলেনি। আমি বলে দিচ্ছি কি করবো। মনে করো বাগানের প্রস্থ, দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। আমি তোমাদের জন্য একটু এক্সট্রা খেটে করছি। দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, ভালো কথা। দৈর্ঘ্য বলছে 4 মিটার বৃদ্ধি পেয়েছে, মানে দৈর্ঘ্য x+4 হয়েছে। প্রস্থ কি বেড়েছে? বাড়েনি, প্রস্থ এক্স আছে, মানে ওয়াই আছে যেমন। তাহলে ক্ষেত্রফল 32 মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে বাবা তোমার কথা মতো দৈর্ঘ্য x+4 ইন্টু প্রস্থ ওয়াই বিয়োগ দৈর্ঘ্য প্রস্থ মানে xy সমান তো বাবা 32 সমান 32। তাহলে বাবা এখান থেকে কি হবে? xy প্লাস 4y মাইনাস xy সমান 32। তাহলে এখান থেকে xy xy কেটে গেল। তাহলে এখান থেকে বলবো যে 4y সমান 32, y সমান 8। বুঝতে পারলে না পারলে না বল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার তোমরা যদি এরকম ভেঙে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা ব্যাপার কি জানো তো, মাথায় রাখবে শুধু, যখন কোনো জিনিস শুধু দৈর্ঘ্য বাড়ছে, বলছে শুধু প্রস্থ বাড়ছে বা দৈর্ঘ্য বাড়ছে, তার মানে সিম্পলি যতটা বাড়বে তাকে অন্যটা দিয়ে ভাগ করে দিবে, সেটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এর বেশি কিচ্ছু হবে না। ঠিক আছে, এটা ট্রিকের ক্ষেত্রে বললাম। তোমরা এবার ভেঙে করবে, তাতে কোনো অসুবিধা নেই। সে কত টাইম লেগে যাবে? বেশি টাইম লাগবে না, 8 মিটার, একদম সহজ অঙ্ক। ওকে, হ্যাঁ নেক্সট এটা বল। খুব ভালো একটা অঙ্ক আছে। 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 184 বর্গমিটার। রাস্তাটি কত চওড়া?
সহজ কোশ্চেন বাবা করতে হবে, খুব একটা কঠিন নয়। দেখো, প্রথমে 625 বর্গাকার মাঠ, মানে প্রত্যেকটা বাহু কত? বলো, প্রত্যেকটা বাহু তাহলে কত? 625-এর বর্গ, 625-এর বর্গমূল 25, তাই তো? তাহলে প্রত্যেকটা বাহু আমার 25, কোনো অসুবিধা নেই। এবার বলছে তার ভেতরে রাস্তা আছে, সে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 184। তাহলে রাস্তাটা আছে বাবা এইভাবে, তোমার রাস্তা আছে সেম চওড়া, সমান চওড়ার এরকম রাস্তা আছে বাবা। রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 184 বর্গমিটার। সুন্দর কথা, কোনো অসুবিধা নেই। তুমি এবার ভাবছো যে তাহলে করবোটা কি করে? তাহলে বাবা সুন্দর ভাবো, দেখো পুরোটা 625, এই রাস্তাটা 125, তাহলে যে মাঝখানের অংশটার ক্ষেত্রফল কত? 625 বিয়োগ 184, হ্যাঁ কি না? 1 হ্যাঁ স্যার, 4 441 4, বলেছে। 441। তাহলে 441-এর যদি বর্গমূল করি 441, তাহলে বাবা কত হবে বলো? বললে হবে 21, 21। তাহলে এটা হচ্ছে বাবা 21, 21 মানে মিটার, এটা হচ্ছে 21 মিটার। তাহলে এটা যদি 21 হয় তাহলে এই চওড়াটা কত বলো? 4 মিটার। এটা 2, এটা 2, সমান চওড়া তো, দুদিকে 2 2, এদিকে 2 এদিকে 2, তার মানে রাস্তাটা কত মিটার চওড়া? 2 মিটার চওড়া। বাবা এখানে আবার 4 করে দিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ রাস্তাটা এদিকেও 2 মিটার চওড়া, এদিকেও 2 মিটার চওড়া, সেই জন্য এটা হলো 4 মিটার। বোঝা গেল না? বোঝা গেল না বলো? স্যার এইখানে কি কোনটা বলো, করলাম আমার কোনটা বলুন? বলো? 21টা করার পর কোনটা? 21টা বের করলাম তো, 21টা বের করলো, 441 তার মানে এই যে বর্গমূল পুরো যে দিয়ে। পুরো যে বর্গক্ষেত্র আছে তার মাঝে যে ছোট অংশটা, তার দৈর্ঘ্য কত? 21 মিটার। এবার তারপরে তো রাস্তা আছে, হ্যাঁ, পুরো রাস্তাটা একই চওড়া, তাহলে এদিকে 2 এদিকে 2 নিশ্চয়ই, তাহলে 2 দিয়ে করলে 4 হবে। তাহলে 25 থেকে আমি 21 দিয়ে বাদ দিলাম, কত আচ্ছা। হলো? 4। 4 কেন হচ্ছে? এদিকে 2 এদিকে 2 এর জন্য রাস্তাটা তাহলে 2 মিটার চওড়া। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। তো পরিমিতির অঙ্ক, আচ্ছা পরিমিতি করেছিলে তোমরা এই বর্গক্ষেত্রের ভিতরে রাস্তা এরকম কিছু? না স্যার। আচ্ছা আচ্ছা, শেখাতে হবে। আগে হয়েছিল একদম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এগুলো শেখাবো, শেখাবো অবশ্যই। আমি জটিল সূত্রা মানে চক্রবৃদ্ধি সূত্রা শেখাবো, তারপরে এটা আবার শিখিয়ে দেবো। যেগুলো যেগুলো ডাউট আছে আমি এই জন্য প্র্যাকটিস সেট করাচ্ছি। তোমরা এটা থেকে বুঝতে পারছো যে কোন কোন চ্যাপ্টার গুলো গন্ডগোল আছে, সেগুলো আমাকে বলবে, স্যার এইটা গন্ডগোল আছে, আমি করে দেবো। চক্রবৃদ্ধি সূত্র পরের দিনই হবে, কোনো চিন্তা নেই। আর কি টপিক হয়নি বা কষ্ট মনে হচ্ছে বলবে, আমি করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2√2 ইন্টু √2+1 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে আইডিয়া আছে না নেই? দেখো, আচ্ছা, একটা কোণ সমকোণ আর অতিভুজ অতিভুজ লম্ব আর ভূমির দৈর্ঘ্যটা সমান। সমান হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এটা হবে 90 ডিগ্রি সমকোণ, এই বাহু আর এই বাহু বাবা সমান, ঠিক আছে? এবার বলছে এর পরিসীমা। এবার তুমি জানো না যে কি করবে, তাহলে তুমি মনে মনে ভাবো এটা যদি 1 সেন্টিমিটার হয়, এটাও তো বাবা 1 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মানে √2 হবে আমাদের পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, জানি আমরা। তাহলে এটা 1, এটা 1 হলে এটা √2 হবে। তাহলে বাবা এটার পরিসীমা কত হচ্ছে? যদি একটা বাহু 1 হয় তাহলে এর পরিসীমা কত হচ্ছে? 1+1 মানে 2 প্লাস √2। পরিসীমা হচ্ছে কখন? যখন একটা বাহু 1 হচ্ছে, একটা সমকোণী সমদ্বিবাহু যে একটা বাহু যখন 1 হচ্ছে, তখন এর পরিসীমা হচ্ছে এটা 2 প্লাস √2। এখানে বাবা কি দেওয়া আছে? এবার 2 প্লাস √2 কে তুমি কি লিখবে? 2 প্লাস √2 কে তুমি লিখবে √2 কমন নিলে
√2 কমন নিলে √2 + 1 আমি লিখতে পারবো। তার মানে 1 যদি আমার একটা বাহুর দৈর্ঘ্য হয় তাহলে তার পরিসীমা কত হচ্ছে √2 ইন্টু √2 + 1। এবার এখানে আমার কত বলছে 2 ইন্টু √2 ইন্টু √2 + 1। তার মানে এটা আর এটার মধ্যে কি সম্পর্ক বর্তমানে? তাহলে এটার যদি আমি দ্বিগুণ করি, এটার আমি এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে এটার সঙ্গে সমান হবে। তাহলে এটা দ্বিগুণ করা মানে কি হবে? প্রত্যেকটা বাহু আমার বাবা দ্বিগুণ হবে। তার মানে এই বাহুটা 2 হবে, এই বাহুটা 2 হবে। দেখো এবার দেখো, এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে এর অতিভুজটা কত হবে? অতিভুজটা দেখো √2 মানে 4, আর 2 মানে 4, 4 4 যোগ করলে দেখো √8 হবে। √8 মানে কত? 2√2 হবে। এবার 2√2 দেখো, তুমি যোগ করে দেখো, 2 + 2 + 2√2 যোগ করলে দেখো এইটা হচ্ছে 2 + 2 মানে +2√2 মানে হচ্ছে 4 + 2√2। এখান থেকে তুমি যদি 2√2 কমন নিয়ে নাও, এটা হয়ে যাবে √2 + 1। আচ্ছা, বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমি নিচে আবার ভেঙে একটু করাবো। যদি এখানে বুঝতে অসুবিধা হয় বলো, আমি আবার আলাদা করে করাবো। হ্যাঁ স্যার, একটু দেখি তো, বুঝতে পারিনি এই জায়গাটা। ভেরি গুড, বলবে, এরকম কোনো সমস্যা নেই। আমি ওই জন্যই বললাম, আমি তো জানি তো তোমাদের অসুবিধা তো হবে, কারণ এগুলো তো পড়ানো হয়, তোমরা তো জানোনি না, এই জন্য তোমাদের সমস্যা হবে। দেখো বোঝো, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণ। এটা যদি 1 সেন্টিমিটার হয়, এটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এটা কত সেন্টিমিটার হবে? √2 সেন্টিমিটার হবে। এটা বোঝা গেল না বোঝা যায়নি? এটা এটা বুঝতে ক্লিয়ার? পেরেছি স্যার। ভেরি গুড। তাহলে এর পরিসীমা কত হবে? এই যে ত্রিভুজটা, এর পরিসীমা কত হবে বলো? 1 + 1 + √2 মানে 2 + √2। 2√2 নয় বাবা, 2 + √2। হ্যাঁ, 2 + √2। 2 + √2, এখান থেকে √2 কমন দেবো। মানে কারণ কি? 2 মানে কি? 2 মানে হচ্ছে √2 গুণিত √2। 2 ইন্টু দুটো √2, তার মানে আমি যদি এখান থেকে √2 কমন নিই, তাহলে এটা থাকবে √2 + 1। এই লাইনটা বুঝতে পেরেছো না পারো? হ্যাঁ। যে লাইনে ডাউট হবে সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করবে, স্যার এটা বুঝতে পারলাম না। ঠিক আছে? তার মানে যদি একটা বাহু সমকোণী বাহু হচ্ছে, একটা বাহু যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে তার পরিসীমা হচ্ছে √2 ইন্টু √2 + 1। ঠিক আছে? এবার আমাদের অঙ্কটায় কি বলেছে দেখো, যে বলেছে তার পরিসীমা কত? 2√2 ইন্টু √2 + 1 বলেছে, 2√2 ইন্টু √2 + 1। তাহলে আমি এখানে আমাদের পরিসীমা পাচ্ছি 2√2 ইন্টু √2 + 1। এবার বলো বাবা, এই উপরের যে পরিসীমা আর নিচের পরিসীমার মধ্যে কি পার্থক্য? পার্থক্য একটাই, এটা কি হচ্ছে এর, এটা 2√2 আছে, এটা √2 আছে শুধু। মানে এটা 2 গুণ, এর সাথে আমি 2 গুণ করলে তো আমি নিচেরটা পাবো। হ্যাঁ। তার মানে এই যে পরিসীমা বিশিষ্ট জিনিস, তার একটা বাহু নিশ্চয়ই 2 সেন্টিমিটার হবে। বলবেন না স্যার, নাও হতে পারে। তাহলে আমি একটু চেক করে দেখি। তাহলে আমি আবার একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি। তার একটা বাহু আমি বলছি 2। মানে এই যে আমরা ভাবছি, সে ভাবনাটাকে আমরা সফল কিনা ঠিক কিনা সেটা আমরা জাস্টিফাই করছি। তাহলে একটা বাহু 2, তাহলে বাবা আরেকটা বাহু 2, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মানেটাই তো এটা, যে দুটো বাহু সমান হবে। এটা 2 মানে এটাও 2। তাহলে এটা 2 এটা 2 হলে এটা কত হবে? √2 মানে 4, আর 2 মানে 4, মানে কত হবে? √8 হবে। ওকে, √8 মানে কি? √4 ইন্টু 2। √4 মানে কি? 4 মানে 2 গুণিত 2 মানে 2 বেরোবে, আর এর পাশে 2 থাকবে। ক্লিয়ার না বল? ক্লিয়ার হয়ে গেছে? হুম। তাহলে এদের এবার পরিসীমা কত হবে দেখো, পরিসীমা করলে কত হবে দেখো, 2 + 2 + √2 তাই দেখো, 2 + 2 মানে কত? 4 + 2√2। আমি যদি পরিসীমা করি 4 + 2√2 হবে। এবার 4 + 2√2 থেকে তুমি এখান থেকে কমন নিতে পারবে কত? 4 + 2√2 থেকে 4 + 2√2, এটা থেকে তুমি কমন নিতে পারবে কি? আচ্ছা, তোমার প্রথমে তুমি কমন নিলে 2 কমন নিলে 2 + √2 হলো। এবার দেখো ভিতরেরটা থেকে আমি আবার একটা √2 কমন নিতে পারবো। হ্যাঁ। তাহলে 2√2 হয়ে গেলে এটা হয়ে যাবে √2 + 1। দেখো বাবা, ম্যাচ করে গেছে। হ্যাঁ। তার মানে এই যে ত্রিভুজটা ওরা আমাদের বলতে চাইছে,
প্রত্যেকটা বাহু কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার 2 করে। সেন্টিমিটার। ব্যাস, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম প্রত্যেকটা বাহু হচ্ছে বাবা 2 সেন্টিমিটার, কোনো অসুবিধা নেই। এবার বলছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এবার আমরা দেখো এই যে সমদ্বিবাহু ত্রিভুজের, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, এই যে বললাম একটা বাহু দুটো বাহু, এটা লম্ব আর ভূমি দুটোই 2, তাহলে বাবা এদের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জানি তো? হাফ, ভূমি মানে 2, উচ্চতা মানে 2, তাহলে 2 2 কেটে গেল বাবা, কি হলো? 2 স্কোয়ার মিটার, স্কোয়ার সেন্টিমিটার। মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, তাহলে উত্তর হয়ে গেল 2 স্কোয়ার সেন্টিমিটার। বলো বুঝতে পারলেন না পারলেন না? ওকে, এই জন্য আমাদের এখানে উত্তর হলো 2 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মানে এগুলো আরো শেখাতে হবে বাবা, একদম তো পারবে না। আচ্ছা, এটা বলো, এটা পারবে? 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার তারের পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নেওয়ার পর বাকি অংশের ক্ষেত্রফল কত? চেষ্টা করবে? পারবে না? সারেন্ডার? স্যার কিভাবে শুরুটা করবো একটু বলুন, তাহলে চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি তাহলে ছবিটা এঁকে দিচ্ছি, তোমরা তারপরে আমাকে বলবে, ঠিক আছে? আমি ছবিটা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 14 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার 4টি বৃত্ত। আচ্ছা দেখো, কিছু নয়, সুন্দর সিম্পল একটা জিনিস দেখো। কি বলেছে? একটা বর্গাকার জায়গা বলেছে, একটা জায়গা বলেছে, সেটা হচ্ছে স্কোয়ার জায়গা, বর্গাকার জায়গা। বলছে কি বলেছে? 4টি বর্গাকার তার থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিতে হবে। তাহলে এখান থেকে তোমাকে 4টা পার্ট কাটতে হবে, যেটা সবচেয়ে বড়। এবার তুমি বলো একটু বুদ্ধি লাগিয়ে, এই যে বর্গাকার জায়গা থেকে সমানভাবে 4টা বৃত্ত তুমি কিভাবে কাটতে পারো? তো মাঝামাঝি করে দিলে এটা কিভাবে কাটবো হয়ে বলো? যাবে। কি পদ্ধতি? বলো 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 স্যার বলো। এই মাঝামাঝি যদি আমি এরকম ভাবে কাটি আর উপর থেকে নিচে যদি কাটি, তাহলে কি 4টে সমান বৃত্ত হয়ে যাবে, মানে বৃত্ত করতে হবে? বৃত্ত করতে ও, হবে। তার মানে ভেবে দেখো, তুমি মনে মনে এই স্কোয়ারটাকে 4টা ভাগে ভাগ, হ্যাঁ সেটাই বলছিলাম, তাহলে তো এটা তো স্কোয়ারই হবে আবার। এখানে তুমি যদি একটা বৃত্ত করো, একদম ধার ধরে এরকম ধরে যদি বৃত্ত করো সমান, এটা আমার পেরিয়ে গেল, এড়ানো যাবে না ছবি আঁকতে গিয়ে। এইভাবে তুমি যদি 4টা বৃত্ত করো, এর থেকে বড় কিছু হবে? একদম ধারে ধারে লেগে যাবে, এটা তোমার ম্যাক্সিমাম, এর থেকে বড় তো কিছু হবে না। না, তাহলে বলছে যে এইভাবে কেটে নেওয়ার পরে কতটা পাত তোমার পড়ে থাকবে, এটাই বলছে যে 4টা বৃত্তকার পাত কেটে নেওয়ার পর বাকি অংশের ক্ষেত্রফল কত। মানে তোমাকে বলে দিচ্ছে বর্গক্ষেত্রের যে বাহুটা, এই বাহুটা এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 4, মানে 14। পুরোটা হচ্ছে আমাদের 14। পারা যাবে? তাহলে করে দিতে হবে তো নাকি? তো প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে তো। ভেরি গুড। কত হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলো? 196 বর্গ মিটার। 196, মানে 14 গুণিত 14, 196 হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার কি করবে বলো? বৃত্তের এক একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। ভেরি গুড। কত হবে বলো একটা বৃত্তের ক্ষেত্রফল? বলো, ঠিক যাচ্ছ বলো। দেখো, এটা যদি 14 হয়, তাহলে এটা হাফটা কত হবে? এই হাফটা 7 মানে 3.5 করে ওই 7 ব্যাসটা। সেন্টিমিটার, তাহলে তার হাফ হবে 3.5 সেন্টিমিটার। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কত হবে? হাফ
মানে সরি হাফ নয়, মানে পাই আর স্কোয়ার, তাই তো। পাই মানে হচ্ছে আমার 22/7, ঠিক আছে, পাই আর স্কোয়ার মানে 3.5, 3.5, মানে 35/10 লিখছি, 35/10, 35/10 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। এটা একটা বৃত্তের ক্ষেত্রে, তাই তো, কোনো অসুবিধা নেই। বুঝা গেছে না যায়নি বলো? Yes, sir. বুঝা গেছে? আচ্ছা, এবার বাবা কটা বৃত্ত আছে? বৃত্ত আছে বাবা 4টে। 4টে আছে, 4 4টে আছে, তাহলে আমি এটা গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? আমাদের হচ্ছে 7 5 35, 5 2 10, 2 11, ঠিক আছে। আর হচ্ছে তাহলে এটা আমাদের কত হচ্ছে? আর কাটবে কি? পাই, পাই আর স্কোয়ার না, ঠিক আছে। আর আমাদের হচ্ছে কেটে যাবে, তাই তো। 2 2 4, 2 5 10, 5 7 35, মানে 7 2 14 ইন্টু 11, মানে 154। এটা হচ্ছে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর সরি টোটাল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196। তাহলে কত হবে? বাকিটা 196 মাইনাস 144 বিয়োগ, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, 42 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার হলো? দেখো আমরা উত্তর দেখবো এখানে আছে কিনা। দেখবো, দেখো আমাদের এখানে উত্তর আছে 42 সেন্টিমিটার। বোঝা গেল না? গেল না? বল। তাই দেখো, তারপরে কি বলেছে, একটি আয়তঘনকের প্রতিটি মাত্রা 20% বৃদ্ধি করলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আয়তঘনক জানো তো? জানো না? বলো, জানো কি জানো না বলো? আয়তঘনক হ্যাঁ স্যার জানি। প্রতিটি মাত্রা মানে প্রত্যেকটা সাইড বলছে। দেখো, এটা কি হবে? সিম্পল, প্রত্যেকটি মাত্রা বলছে। তাহলে দেখো, এটা আমাদের তোমাদের যদি মনে থাকে, লাভ ক্ষতি করার সময় যদি কোনো জিনিস হচ্ছে দুবার লাভ হয়, একটা জিনিসের উপরে 20% লাভ দুবার হয়েছে, কোনো জিনিস দুবার 20% করে দুটো বেড়েছে, মানে ক্ষেত্রফল বলছে, মানে দুবার বৃদ্ধি পেয়েছে। মানে আয়তঘনক মানে আমরা যদি এরকম ভাবি, আয়তঘনক সমগ্র তল মানে তার ক্ষেত্রফল, তার মানে তার দৈর্ঘ্য 20% বেড়েছে, প্রস্থ 20% বেড়েছে। তার মানে কোনো জিনিসের উপরে যখন এরকম দুবার 20% করে বাড়ে, তার অ্যাকচুয়াল ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। আমি এটাকে অঙ্কটাকে সহজ করছি, একটি বস্তুর উপরে প্রথমে 20% লাভ হলো, তারপর আবার 20% লাভ হলো, তাহলে কত শতাংশ লাভ হলো? বলো, কত পার্সেন্ট লাভ হলো? প্রথমে 20% লাভ হলো, তারপরে আবার তার উপরে 20% লাভ হলো, কত হলো লাভ বলো? 40%। আচ্ছা, তাহলে আমি একটু বলি, একটা জিনিস তুমি 100 টাকায় কিনেছো, ভালো কথা। 100 টাকার উপরে যদি 20% লাভ হয়, তাহলে কত টাকায় তুমি বিক্রি করবে বাবা? 120। 120। এবার 120-র ওপর আবার 20% লাভ মানে কত টাকা বাবা? 240। 240? কি একটু ভালো করে বলো তো বাবা, ঠিক করে বলো। 240 কি 120-র যদি 20% লাভ হয়, তাহলে 240 নয় বাবা, 10-এর তাহলে 200% হয়ে যাচ্ছে। একটু ভেঙে বলবো নাকি? ভেঙে বলি একটু। হ্যাঁ। ওকে, দেখো, 100 টাকার উপরে যদি 20% লাভ হয়, তাহলে 100 ইন্টু 20/100 সমান হয় আমাদের 20 টাকা, তাই তো। 100 টাকার উপরে 20% লাভ মানে সেটা 20 44 টাকা। হয়ে যাবে, তখন লাভটা হ্যাঁ, 144 তাহলে হয়ে যাবে। একদম সেটা বলছি আমি। দেখ, তাহলে 100 টাকার উপরে 20% লাভ মানে 20 টাকা, তাহলে সেই কারণে আমাদের 120 টাকা হলো, মানে আসল 100 টাকা আর তার উপরে সুদ 20 টাকা যোগ করে হলো 120 টাকা, তাই তো। এবার 120 টাকার উপরে আবার 20% মানে কি? 120 120 ইন্টু ইন্টু 20/100, 20/100। তার মানে এখানে যদি দুটো শূন্য কাটাকাটি করি বাবা 24 টাকা হয়, তাই না? তার মানে 120-র উপরে বাবা 24 টাকা বাড়বে,
তাহলে যোগ করলে কত হয় 144। তার মানে দুবার 20% লাভ মানে বাবা 40%, মানে 44%। এবার বলবে স্যার কি করে বুঝবো, আমি কি এভাবে ভেঙে করবো? না, এর জন্য একটা সূত্র আছে, এটা হচ্ছে a প্লাস বি যদি দুবার বাড়ে, a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। মানে আমি দুটো এক্সাম্পল দিই, বুঝে যাবে। যে সাপোজ কোনো জিনিসের উপরে তোমার প্রথমে 10% লাভ হলো, 10% লাভ, তারপর আবার তার উপরে 20% লাভ। তার মানে তুমি a এর ভ্যালু 10 ধরবে, বি এর ভ্যালু 20 ধরবে, ঠিক আছে? মানে যোগ করলে হবে 10 প্লাস 20 ইন্টু 10 ইন্টু 20 বাই 100। এবার কোনো জায়গায় যদি তোমাকে বলে কোনো জিনিসের উপরে 10% লাভ হলো, তারপর আবার তার উপরে 15% ক্ষতি হলো বা 25% ক্ষতি হলো, তার মানে কি হবে? তখন এ হবে +10, বি হবে -25। বুঝতে পারলাম? এ আর বি এর তখন ভ্যালু এ ইজিক্যাল টু +10 হবে, বি এর হবে -25। বাকি এ মাইনাস বি মানে এটা মাইনাস হয়ে যাবে, -10 ইন্টু 25/100 যদি এটা। কিন্তু যদি দুটোই লাভ হয় তখন হয়ে যাবে 10 প্লাস 25 প্লাস 10 ইন্টু 25/100। বুঝতে পারলাম না বলো? তার মানে এখানে মানে এখানে কি লাভ হবে? হলে প্লাস হবে, আর যদি লস হয় তাহলে ক্ষতি হলে minus। বিয়োগ হবে। তাহলে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100, তাহলে করলে আমরা পাচ্ছি দেখো 0 0 0 0 কেটে গেল, 20 20 40 প্লাস 4 মানে হচ্ছে 44%। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? আমাদের এর মধ্যে আসলে অনেকগুলো চ্যাপ্টার এর মধ্যে হলো, তো সেই জন্য হচ্ছে ব্যাপার আর কি। মানে ডিফারেন্ট টাইপের অঙ্ক, তো এগুলো চ্যাপ্টার অনুযায়ী আলাদা আলাদা অঙ্ক আর কি। হচ্ছে 44%। আচ্ছা, তাহলে নেক্সট দিন ম্যাথ ক্লাসে আমাদের কি হবে? জটিল সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ হবে, তাই তো?